On behalf of the Indian Railways, we welcome you on board the Rajdhani Express. আমরা দুজন ফার্স্ট টাইম আজকে রাজধানী চড়বো এবং রাজধানী ফার্স্ট ক্লাস ফার্স্ট এসি এবং আমরা খুব পড়ার জোরে কুপে পেয়ে গেছি। তুমি এবার কবে এটা কোথায় গিয়ে যেন রাজধানী মিস করেছিলে? সেটা কি হাওড়া? সেটা হাওড়া। ও নিয়ন্ত্রণ বাড়ি, সবাই চলে গেল, আমি ট্রেনটা ধরতে পারিনি। যা, আমি বেবান রোডে হ্যাঁ জামে আটকে গিয়েছিলাম। তোমাদের এরকম কূপে করে দেবো তাহলে। সে দেখা যাবে কবে কূপে না কবরে কোনটায় যাবে। তোমায় যে বললো তো ডাক্তার 15 বছর 15 বছর বলে দিয়েছি। আমি তার আগে অক্কা, তোমাকে বইতে বইতে আমি অক্কা। সারাক্ষণ বেজর বেজর করতে করতে এসছে। আমি কিশোর কুমারের গান শুনছি, কানটার তো 12টা বাজে। যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। রাজধানী ঠিক সময় ছেড়ে দিল। আর এখানে আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই জানলা। ট্রেনে যেতে আর আলো যতক্ষণ আছে বাইরেটা দেখতে দেখতে মজাই আলাদা। আমি নিচে করে দেখলাম আমি 14 বছর পর ওভারনাইট ট্রেন জার্নি করছি। এটা আবার একটা স্নানাঘর, গিজার আছে। ট্রেন জার্নিতে খাওয়া দাওয়া একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। পঞ্চপাণ্ডব ট্রেনে উঠতো আর খাবারের ঝুলি থেকে বাড়ি থেকে রান্না করা খাবার বার করে খাওয়া দাওয়া শুরু করতো। স্যান্ডউইচ, এখানে একটা খাস্তা কচুরি, সল্টেড আমন্ড। আপনাদের একটু হোয়াইট করে দেখাচ্ছি, মানে এটাকে কেন ঘর মনে হচ্ছে দাঁড়া। দেখুন হোয়াইট করে দিলাম, এবার দেখুন গাড়িতেও যখন আমরা রোড ট্রিপ করি, যখন সন্ধে নেমে আসে ওই ট্রানজিশন পিরিয়ডটা এত সুন্দর লাগে। আকাশের রংটা মনে হচ্ছে কেউ সেই আমরা ছোটবেলায় যখন জল তুলি দিয়ে রং করতাম না, ওরকম মনে হচ্ছে না? একটু মন খারাপ করাও হয়তো অনেকের মনে হতে পারে। সেকেন্ড এসি, থার্ড এসি বা স্লিপার ক্লাসে যে খাবার যায় তার প্যান্ট্রি আর ফার্স্ট এসির প্যান্ট্রি কিন্তু আলাদা। খাবারের তরকারি ফেলে দিচ্ছে, গুটকা খেয়ে মুখ মুছে দিচ্ছে, গুটকা ফেলে দিচ্ছে। তো এইগুলো কি করে আপনি ধোবেন? গরম গরম রুটি, পনিরের তরকারি, চিকেন আর একটা মিক্সড ভেজ, এছাড়া ডাল তো আছেই, দইও আছে। একটু খুঁত থেকে গেল, রুটির পরে একটু মিষ্টি হলে ভালো হয়। কিন্তু এই অ্যাপলিটিক্যাল থাকাটাও হচ্ছে একটা পলিটিক্যাল স্টান্ট। তো বুঝুন না, অ্যাপলিটিক্যাল থাকলেই হবে। আপনি একভাবে এক্সপ্লয়েটেড হবেন, আমি একভাবে হব, যিনি সুইপিং এর কাজ করছেন তিনি আরেকভাবে হবেন। এখন এই কূপের লাইটটা ঠিক ওই ফেলুদা মানে সোনার কেল্লার ওই দৃশ্যটার মতো বেশ, যেখানে ওরা রামদেওরা থেকে ট্রেন ধরে জয়সালমীর যাবে বলে রাত্রিবেলা, আর কাবু মুখার্জি ছদ্মবেশে ফেলুদাকে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম আমাদের আরেকটা নতুন ট্রাভেলগে। আমরা এখন বসে আছি রাজধানী এক্সপ্রেসে, আর আমরা জীবনে প্রথমবার রাজধানী এক্সপ্রেসে করে রাজধানী যাচ্ছি। রাজধানী এক্সপ্রেসে ফার্স্ট এসিতে কুপেতে আমরা দুজনে একটা কুপে পেয়েছি। আর দিল্লিও আমরা প্রথম এইবার দুজনে একসাথে ট্রেনে করে যাচ্ছি, কারণ প্রত্যেকবারই আমরা আমাদের যাযাবর নিয়েই বেরোই। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। শিয়ালদা স্টেশন, আমরা কোথায় যাচ্ছি? দিল্লি চলো। আমরা বেরিয়ে পড়েছি দিল্লির উদ্দেশ্যে। রাজধানী যাব, রাজধানী এক্সপ্রেসে চলে। পোর্টারের জন্য, কুলির জন্য ওয়েট করছি। বলে দিয়েছি ওই কাঠের ঠেলা মতো হয় সেটা নিয়ে আসছে। তোমার নাম কি গো? नाम नाम हाँ क्या कुमार यादव? ध्रुव ध्रुव कुमार यादव, शांतनु कुमार यादव। এই Number 9. कृपया ध्यान दें गाड़ी संख्या 1 शियालदा आसनसोल इंटरसिटी सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 9 से जाएगी। আর আপনারা অনেকেই জানেন যে রাজধানী এক্সপ্রেসের সঙ্গে কলকাতার একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। কারণ 1969-এ, অর্থাৎ আজ থেকে প্রায় 57 বছর আগে, ভারতবর্ষের প্রথম রাজধানী এক্সপ্রেস শুরু হয়েছিল হাওড়া আর দিল্লির মধ্যে।
তখন এটা সপ্তাহে মাত্র 2 দিন চলতো। আর সেই সময় এই ট্রেনটাতে এসি চেয়ার কার, এসি স্লিপার, প্যান্ট্রি আর লাগেজ ভ্যান ছিল। তবে আজ কিন্তু আমরা হাওড়া রাজধানীতে যাচ্ছি না, আমরা যাচ্ছি 12313 আপ শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর মজার ব্যাপার হলো আজ থেকে ঠিক 26 বছর আগে এই জুলাই মাসেই শিয়ালদা রাজধানী এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করে। এইচ বাবা, তুমি কতদিন বাদে এলে এই শিয়ালদা স্টেশন? অনেকদিন বাদে যায়, তাও 2 বছর। তোমার মনে আছে আমরা প্রথমবার সেই গেছিলাম ট্রেনে করে, মানে শিয়ালদা স্টেশন থেকে লং জার্নি দার্জিলিং মেল, এনজিপি গেছিলাম, হ্যাঁ মনে আছে? হ্যাঁ তোমার চটি পড়ে গেছিলো মালদা স্টেশনে। হ্যাঁ হ্যাঁ। না আমি বলছি, আমি এই বালগঙ্গের হ্যাঁ, রাজধানীতে কোনোদিন এখান থেকে যাই। যাওনি? ও, তা তুমি এবার কবে এটা কোথায় গিয়ে যেন রাজধানী মিস করেছিলে, সেটা কি হাওড়া? সেটা হাওড়া, ও, নেমন্তন্ন বাড়ি। নেমন্তন্ন বাড়ি? হ্যাঁ, সবাই চলে গেল, আমি ট্রেনটা ধরতে পারিনি। যা, আমি বেবান রোডে হ্যাঁ, জামে আটকে গিয়েছিলাম। ও, আর একবার দুপুরবেলা আমরা গেছিলাম তিস্তা তোরসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন বাদে শিয়ালদায় বেশি নস্টালজিয়াই কাজ করে। শিয়ালদা তো সবথেকে একটু পুরনো স্টেশন, হ্যাঁ, যার ফলে নস্টালজিক হয়ে পড়েছি, ভালো লাগছে। ওই যে কুকুর, ও, এই তো, আচ্ছা পুলিশের, আমি ভাবলাম বোধহয় কেউ নিয়ে যাচ্ছে। এটা কুকুর। তারপর ঠান্ডা লাগলে ও না, ওই তো সব প্যাকেট রেগুলেটর আছে। প্যাকেট আছে, রেগুলেটর আছে। তো বাবা ট্রেনে বলছে নাকি একরকম, দুবার এটা করে একরকম। রাজধানী মিস করেছে। হ্যাঁ, এটা একবার করেছিলাম হ্যাঁ, আমি আমি। হাওড়া থেকে রাজধানী মিস করেছিলাম। যা হ্যাঁ। একটা দারুণ নেমন্তন্ন বাড়ি, কূপগুলো দুজনেরই হয়। না, ওই চারজনেরও আছে? চারজনেরও আছে। হ্যাঁ। মানে এইদিকে দুটো ওইদিকে না, দুটো। এইটা আমি চেপেছি এইরকম চওড়া, হুম, মানে এই কূপটাই বড়, আচ্ছা। এইরকম চেপেছি আমি কূপে। ও। হ্যাঁ। এটা খাবারগুলোও ভালো দেয়। হ্যাঁ বলে দিয়েছি। তোমাদের এরকম কূপে করে দেবো তাহলে। সে দেখা যাবে কবে কূপে না কবরে, কোনটায় যাবে ধ্যাৎ। কে খবর না। তোমায় যে বললো তো ডাক্তার 15 বছর। 15 বছর বলে দিয়েছি। হ্যাঁ, 15 বছর পরে আমি তার আগে হচ্ছে ওইসব বলো না। এইকে যদি বইতে বইতে হ্যাঁ, তোমাকে বইতে বইতে হ্যাঁ। আমি অক্কা। 15 বছর দেখতে দেখতে কেটে যাবে। রিটায়ার করলাম 2003-এ, আর 20টা বছর ঘরে বসে বসে শুধু খেয়ে খেয়ে ঘুমিয়ে কাটালাম। 23, 26, মানে কত কাজ করব বলে ঠিক করেছিলাম, কত টাকা বসে বসে তুললে বলো পেনশনটা? এই 20টা বছর একেবারে আমার জলাঞ্জলি আছে। 20 বাবা বছর। বাবা কত লিখেছে সেটা বল। তুমি যে কত লিখলে। আর সে লেখা আর কি, এগুলো এটা আর কি, এখনো লিখবো তো। তাহলে 3 থেকে 13 থেকে কাল থেকে শুরুই করবো। হুম, বলে না, পড়ে যাবো। শিয়ালদা থেকে সুবিধা হচ্ছে এইটাই যে চুট করে এসে উঠে পড়া যায়। হ্যাঁ, হ্যাঁ আপনাদের বাড়ি থেকে খুবই কাছে। হ্যাঁ, খুবই কাছে। কতক্ষণ লাগলো? হ্যাঁ, পাঁচ, সেটা- সাত মিনিট। শিয়ালদা মেট্রোটা দেখে নিলাম, হ্যাঁ। আমার মেট্রোর অনেক ব্যালেন্স আছে। হ্যাঁ আচ্ছা, বলো। আচ্ছা, তাই আচ্ছা, ওগুলো খরচ না করলে হ্যাঁ। কাকিমা টেনশন করছিল? হুম, কি বলছে? গোটা রাস্তা এই তারপরে দাদা বলছে যে একটু জোরে চালান, একটু জোরে চালান। প্ল্যাটফর্ম টিকিট করেছেন তো? না তোমরা করেছেন? 12 নম্বরই এসে দাঁড়াতে পারতো, ওদিকে আরে করেছি। হ্যাঁ, কি করে জানবো? 12 নম্বরের সামনে গাড়ি দাঁড়াতে দেবে না তো? না না, গাড়ি নয়। টাকা পয়সা আছে তো? হ্যাঁ, তিন এই এক একটা তলায় তলায় লুকিয়ে পড়বে না, হ্যাঁ তলায় লুকিয়ে পড়বে। এটা লুকিয়ে পড়ে আপনার প্রেসের কার্ড নেই? বললাম আজ ওই প্রণামের ট্রেনটাতে কার্ড চলুন, নেই? আমরা দুজন চলে যাই। একজন বলবো চোখে দেখি না, একজন লেংড়ি, একজন কানা অন্ধ, না আমাদের পয়সাও লাগবে না কিছু না, চলুন আমরা প্রণামের কার্ড আছে আপনার কাছে?
না ওটা আনিনি। এটা সঙ্গে রাখবে, আমার ব্যাগে সবসময় প্রণবের কার্ড থাকে, ও, তাহলে ওই আধার রাখতে কার্ডও হবে। থাকে, ওই তৎক্ষণাৎ একটাতেই হবে। ব্যবস্থা করা যাবে কিছু। ওই ট্রেনটা আজমির জানিস? আজমের যাচ্ছে? আজমির কি বলছিলি প্রবিদ্যা? যখন চড়েছে তখন ডাইনিং হল ছিল ওটা আজমির, এখন প্রথম ইয়েতে এসছে এখন। তখন নাকি প্যাসেঞ্জার ছাড়া কাউকে উঠতে দিত পুলিশ না কিন্তু প্রচুর কোথায়? দিয়েছে। রাজধানীতে, হ্যাঁ, প্যাসেঞ্জার অনলি। ছাড়তে এসে সবাই উঠে পড়লাম, ওই সমস্ত প্রবীরদার বাবাকে উঠতে দেয়নি। সত্য বাবা জন্মের আগে, আমাদের জন্মের আগে। কত সালে যেন বললো, 75-এর পর বোধ হয় ডাইনিং হল। 75 তোর তখন কত বছর? এটা জন্মই হয়। তুমি না বড্ড গোলমাল করে ফেলছো। -9 বছর বয়স ওর। মোবাইলটা ফেলে এসছি, আমার সারা ট্যাক্সি কোথায় বাড়িতে? এই আমার মাথা না, খেতে কে ফোন খেতে করলো? আসছে। আমি এই কিছুই ফোন না, আমি করার জন্য না, গানে বাবা, এর দেখি আগে তোমার আমি গান ফোনটা দাও, শুনি। আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, দেখি তোমার ফোনটা দাও, নিয়েছে। আমি কি নিয়ে আর এইবার গান- ওর যাত্রী সাথীটি এসে আমার ফোনটা, এই নাও তোমার ফোন, এইবার চলো এসে গেছে ফোনের জায়গায় আমি। ওটাই উবার বুক করেছে। হ্যাঁ, আমাদের দুজন উবার বাবার সিটেই, আমাদের সেই দুজন- আমারটা নিয়ে টানাটানি করে এই কাণ্ড। শোন, আমাদের দুজন, এই দুজন, চারজনের সময় খুব ভালো কাটে বাড়িতে বলছি। সারাক্ষণ বেজর করতে করতে এসছে। আমি কিশোর কুমারের গান শুনছি, কিশোর কুমারের গান কানে শুনতে শোনে না। শুনতে। কাকে যদি গানে তোর শোনে ডাক নাকি? শুনে কেউ কানে না গিয়ে আমিও তো দিয়ে কানটার তো 12টা বাজে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। কি? হ্যাঁ, গান শুনে পাশে ও বিজির করে যাচ্ছে। এই আমারটা গেল, ওখান দিয়ে গেল, গেল। আমরা দুজন ফার্স্ট টাইম আজকে রাজধানী চড়বো, এবং রাজধানী ফার্স্ট ক্লাস, ফার্স্ট এসি। এবং আমরা কোইন্সিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি বা খুব পড়ার জোরে কুপে পেয়ে গেছি। ভাবিনি পাবো, কুপে পেয়েছে তো ভালো মজা হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। কি মনে হচ্ছে? ওরা যাচ্ছে। মনে হচ্ছে ওরা যাচ্ছে, আমরা তুলতে এসেছি। ওরা ভেতরে বসে আছে, আমরা বাইরে। বেশ জম্পেশ গল্প লাগিয়ে দিয়েছি কিন্তু বসে বসে। হ্যাঁ, জমিয়ে গল্প করছে ভালোই। তো আমরা ঠিক করেছি আমাদের জার্নিটা আমরা এক্সপিরিয়েন্স করে নিই, তাহলে এর পরের বার ওদের জার্নিটা, মানে ওদের টিকিটও আমরা এতেই কেটে দেবো। কি নিচ্ছিস বাবা? কোল্ড ড্রিঙ্ক নিলাম। আর যদিও রাজধানীতে দরকার হয় না, তাও একটা ট্রেনে ওঠার সময় কিছু মনে হয় না, খাই এটা সেই খাই পাই। একটা মাখানা নিয়ে নেবো ভাবছি একটা। এটা দিন একটা। সাবধানে থাকবেন সবাই। আপনাদের সবকটাকে এরকম বুক করে দেবো, চলে যাবেন একসঙ্গে। সাবধানে থাকবে, মায়ের সঙ্গে বেশি ঝগড়া করবে না, কি না? বেশি ঝগড়া করবে না। উঠেছে। আমি তো ওপরেই ছিলাম। মা আর দেখা যাবে না, ভিড় আছে ওখানে। রাজধানী ঠিক সময় ছেড়ে দিল। আর এখানে আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই জানলা। সামনের 18 ঘন্টা
এই জানলা দিয়ে আমরা আস্তে আস্তে ল্যান্ডস্কেপ, আকাশ, সময়, আলো, একের পর এক রাজ্য বদলে যেতে দেখব। স্লো হয়ে গেল কেন? কেউ চেন টেনে দিয়েছে? হতে পারে। রাজধানীর অ্যাভারেজ স্পিড অ্যারাউন্ড 85 কিলোমিটার পার আওয়ারের মতো। যে সময় রাজধানী প্রথম শুরু হয় তখন এর সর্বোচ্চ স্পিড ছিল 120 কিলোমিটার পার আওয়ার। এখন হয়তো এই স্পিডটাকে তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু 1969-এ এটা ইন্ডিয়ান রেলওয়ের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল। এই শিয়ালদা স্টেশনে এলেই আমার মানে নস্টালজিক ব্যাপার স্যাপার হয়। বহু বছর পরে এলাম শিয়ালদা স্টেশন। তোর প্রথম শিয়ালদা স্টেশনে কবে আসা? আমার শিয়ালদা স্টেশনে কবে আসা? তুই এদিকটা বস, তাহলে আমি স্টেশনটা আসবে। তোর প্রথম শিয়ালদা স্টেশনে কবে আসা? ছোটবেলাতেই, কিন্তু এখন এক্স্যাক্ট সময়টা মনে নেই। না সরি, আমার শিয়ালদা স্টেশনে আসা অনেক বড়বেলায়, ইউনিভার্সিটির সময়। কারেক্ট। হাওড়া আর শিয়ালদা স্টেশন এখানে এলেই মনে হয় যেন কোনো দূরে কোনো লং ট্রেন জার্নিতে বেরিয়ে যাচ্ছি, ঘুরতে বেরিয়ে যাচ্ছি। তো মোস্টলি আমরা হাওড়া স্টেশন দিয়েই যাতায়াত করতাম। শিয়ালদা স্টেশনে লং ট্রেন জার্নি আমার যতদূর মনে পড়ছে, প্রথমবার মা বাবার সঙ্গে দার্জিলিং গেছিলাম, মানে এনজিপি। তো সেইটা, তারপরে একটা ঘটনা মনে আছে তিস্তা তোরসায়, কারণ তখন আমরা স্লিপার নন এসিতে যাতায়াত করতাম। তিস্তা তোরসা তখন ছাড়তো, এখন আমি জানি না কখন ছাড়ে, সেই সময় ছাড়তো দুপুরবেলা। সেই গরমের ছুটিতে আমরা গেছিলাম দার্জিলিং এনজিপি, দুপুরবেলায় তিস্তা তোরসা ছুটে। ওরে বাপরে বাপ, কী গরম কী গরম! মানে আমি ইয়েতে গিয়ে বাথরুমে গিয়ে স্নান করেছিলাম, ট্রেনের বাথরুম। এই দেখ আমাদের সেই রাস্তাটা, আমাদের বাড়ি আবার রাস্তার নিচে দেখা গেল। তো যাই হোক, সেবার মজার একটা ঘটনাও ঘটেছিল, প্রথমবারে ঘটেছিল দার্জিলিং মেলের, সম্ভবত দার্জিলিং মেলই ছিল, প্রথমবার ঘটেছিল দার্জিলিং মেলে। মালদা স্টেশনে বাবা আম কিনতে বা কিছু একটা কিনতে নেমেছিল, ওটার সময় একটা চটি বাবার পড়ে গেছিলো নিচে। তো বাবা বললো, মানে কেউ যদি একটা চটি পায় সেটা নিয়ে এসে করবেটাই বা কি। তো তখন বাবা আরেকটা চটিও প্ল্যাটফর্মে ফেলে দেয়। তো সেটা এখনো আমার মনে আছে। On behalf of the Indian Railways, we welcome you on board the Rajdhani Express. The distance of 1,454 kilometers from Shialda to New Delhi will be covered in 17 hours and 35 minutes at a maximum speed. Gari, Durgapur, Asansol, Dhanbad, Gaya, Mughalsarai और कानपुर में रुकेंगे। গরম করছিল, গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম, আর পরেছি এখন আমি আর্জেন্টিনার জার্সি। আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে, আর তাহলে তো আর্জেন্টিনার জার্সি পরে একটা ব্লগ বানানো বানতাই হ্যায়, তাই তো? ট্রেনে যেতে আর আলো যতক্ষণ আছে, বাইরেটা দেখতে দেখতে মজাই আলাদা। আসলে এটা একটা ব্যাপার, বহুদিন বাদে আমরা লং জার্নির জন্য ট্রেনে উঠলাম, এটা রাইট। আমরা ওভারনাইট ট্রেন জার্নি করেছিলাম লাস্ট বোধহয় নর্থ বেঙ্গল কত যুগ আগে, বম্বে যাওয়ার আগে। তার বম্বে আমরা শিফট করেছি 2015। আর তারও আগে নর্থ বেঙ্গল গেছি, যেতাম বছর আগে। ওভারনাইট লাস্ট কোথায় করেছি জানিস? সেটা হচ্ছে আমরা বালুরঘাট থেকে ফিরেছিলাম, মানে বেসিক্যালি গঙ্গারামপুর থেকে, সঞ্জয়ের ওখান থেকে। আচ্ছা, তবে আমি তারপরে একবার ওভারনাইট ট্রেন জার্নি করেছিলাম অমলানদাদের সঙ্গে, এনজিপি গেছিলাম রেকি করতে, সেটা 2016-তে। তো সেটাও তো 10 বছর আগে। ওই ট্রেনটা যেন কি ছিল, যেটা মালদা থেকে আলাদা হয়ে ওইদিকে, যেটা আমরা যেতাম, আমার একদম মনে নেই। বাবা, গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস। আমি অন্তত ওই গৌড় এক্সপ্রেসের লাস্ট ওভারনাইট জার্নি করেছি, সেটা সম্ভবত 2012। তারপরে যেগুলো যেতাম আমরা, ওই কলকাতা স্টেশন থেকে, ওই গঙ্গারামপুর যে যেতাম, কলকাতা স্টেশন থেকে একটা ট্রেন যেটা দুপুরে ছাড়তো, রাতে গিয়ে পৌঁছতো, সেইটা। 12 to 22, 14 বছর মানে বনবাস কাটিয়ে আবার ট্রেনে মানে ইয়ে করছি, ওভারনাইট ট্রেন জার্নি করছি। 17টা 6 দমদম ক্রস করছি।
দারুণ লাগছে। মানে আমার তো যখন আমি দেখতে পেয়েছি যে কুপেতে পেয়ে গেছি, কারণ লাস্ট মোমেন্টে ফার্স্টে ক্লাসে ওরা কনফার্ম করে যে এক্স্যাক্টলি কোথায় আপনি পাবেন বার্থটা বা ইয়েটা সিটটা। তো যখন গতকাল দেখলাম, রাতে। তাই তো গতকাল সন্ধেবেলায় সন্ধ্যে না রাত্রেবেলায় মানে message এলো। হ্যাঁ, আমি দুপুরে একবার চেক করলাম, অবভিয়াসলি 4 প্রিপেয়ার হয়নি। 10টা নাগাদ ও কাছে তখন মেইল এলো বোধহয়, মেসেজ এসছে, তখন দেখি কুপেতে পেয়েছি। তখন তো কি মনটা এবারে খুশ। খুশ। আমি একবার কুপেতে চড়েছিলাম, সেটা হচ্ছে জিয়াগঞ্জ গেছিলাম, ওই লালগোলা প্যাসেঞ্জারে। একটা রিজার্ভ কামরা, সেটাই পুরো এরকম কুপে আর কেঁদে। এখন কি হচ্ছে জানি না। ওটা খুবই ছোট একটা জার্নি ছিল। তো রাজধানীতে কুপেতে যাচ্ছি, বেশ মজার ব্যাপার হচ্ছে। যেন মনে হচ্ছে আলোটা বেশ আরো কিছুক্ষণ থাকুক, যতটুকু দেখা যায় আর কি। ট্রেনে বসে বাইরে তাকিয়ে থাকতে মানে কি যে ভালো লাগে, সবার হয়তো লাগে না, বা যারা রেগুলার যাতায়াত করেন তারা হয়তো বোর হয়ে যায় যে কি দেখে বাইরে। আমরা যারা কম যাতায়াত করি তাদের জন্য সত্যি মানে এই বসে জানলা দিয়ে অদ্ভুত একটা ফিলিং, যে যেন আমি স্থির আছি, সবকিছু ছড়ে যাচ্ছে আমার সামনে দিয়ে, এরকম একটা ব্যাপার। আমি নিচে করে দেখলাম, আমি 14 বছর পর ওভারনাইট ট্রেন জার্নি করব। at Durgapur, Asansol, Dhanbad, Gaya, Mughalsarai and Kanpur। যাই হোক, এখন বড় इस यात्रा के दौरान अन्य रेल कर्मचारियों सहित गाड़ी अधीक्षक, गाड़ी उप अधीक्षक, भोजन यान प्रबंधक आपकी सेवा में रहेंगे। अगर आपको किसी सहायता की जरूरत हो, ওর জামা চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি। at your service, আমি অলরেডি আর্জেন্টিনা পড়ে নিয়েছি। আর্জেন্টিনা, মেসি, মেসি, লিওনেল মেসি। দাদা, এই যে বাবাই। ও আচ্ছা আচ্ছা, বাবু বলেছি। হ্যাঁ, জামা চেঞ্জ হয়ে গেছে। মেসি জামা। হ্যাঁ, তুমি আছো নাকি? হ্যাঁ, এই এনারা এখানে টেবিল রেখে দিয়ে গেল। পেতে দিয়ে গেল। ट्रेनों के शौचालयों एवं डिब्बों की सफाई के लिए भारतीय रेल ऑन बोर्ड हाउसकीपिंग सर्विस এখানে একটা ডাস্টবিন, হাত ধোয়ার বেসিন, এটা আবার একটা স্নানাঘর, গিজার আছে। আর এটা ওয়াশরুম। দক্ষিণেশ্বর বেরোচ্ছে এবার, এটা দেখো, আমি দক্ষিণেশ্বর আমি ভিডিও করে নিচ্ছি, ঠিক আছে? এই আমরা দক্ষিণেশ্বর পেরোচ্ছি, ওই যে মন্দির। ভালো জল আছে। বর্ষাকাল না, বৃষ্টিও তো ভালোই হচ্ছে কলকাতায়। বালিহল্ট, বালিঘাট। বালিঘাট। প্রত্যেকবার আমরা গাড়ি করে পেরোই আর ছবি তুলি। এইখানেই তো পেরোই না, হ্যাঁ, জায়গাটাতেই পেরোই। প্রত্যেকবার আমরা বালি ব্রিজ যখন পেরোই তখন পেরোই আমাদের গাড়ি করে, যাযাবরে করে। এবার যাযাবর নেই, আমরা দুজন ট্রেনে করে যাচ্ছি। এখন বাজে 5:20, এটা ছাড়লো 4:50, তো 10:30 মানে আধ ঘন্টা হয়নি, অলরেডি স্ন্যাক্স দিয়ে গেছে। স্যান্ডউইচ, এখানে একটা খাস্তা কচুরি, সল্টেড আমন্ড, আর একটা পিস্তা কুকি, দুটো টফি, কেচাপ, পাস। আর চা আর কফির অপশনও আছে, গরম জল দিয়ে যায়নি, দিয়ে যাবে। দেবস্মিতা ওঠার সময় এইটা নিয়ে কিনে উঠেছে, দুটো ডায়েট কোক, মাখানা। শুধু তাই নয়, সঙ্গে আমাদের আছে উজ্জ্বলার চানাচুর এবং উজ্জ্বলার আরেকটা ওই কর্ন চিপস করে, সেটা ওটা অসাধারণ করে খেতে। তো ওটা আমি ট্রেনের জন্যই কিনলাম, কিন্তু এরা যা খেতে দিচ্ছে আমার মনে হয় না ট্রেনে আর আমরা ওসব কিছু খুঁজবো। ও আর দুটো জলের বোতলও দিয়ে গেছে, রেল নীরের। ট্রেন জার্নিতে
খাওয়া দাওয়া একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। মানে আমার মনে আছে পাণ্ডব গোয়েন্দা পড়তাম, তখন পঞ্চপাণ্ডব কোথাও গেলেই ট্রেনে উঠতো আর বাড়ি থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার নামটা কি বললেন? সুধীর। এর আগে স্যারের সঙ্গে মনে দেখা হয়েছে আমার। না না না, আমরা প্রথম পঞ্চপাণ্ডব ট্রেনে উঠতো আর খাবারের ঝুলি থেকে বাড়ি থেকে রান্না করা খাবার বার করে খাওয়া দাওয়া শুরু করতো। তো আমার পঞ্চপাণ্ডবের গোয়েন্দাগিরি যতটা ভালো লাগতো, ইকুয়ালি ইন্টারেস্টিং লাগতো যে ওরা কখন ট্রেনে উঠে কোথাও ঘুরতে যাবে। হ্যাঁ, মানে পঞ্চপাণ্ডবে ওই যে ট্রেনে উঠে ওদের বাড়ির খাবার খুলে খেতে বসা গল্পে। এটা ফেলুদার গল্পও তাই। ফেলুদাতে যেটা ভালো লাগতো, দূরে যদি কোনো গল্পের প্লট মানে তাদের তদন্তের জন্য যেতে হবে, তার আগে যে একটা প্রস্তুতি, গরম জামা কেনা, গরম জামা লন্ডন থেকে আনা, একটু নিউ মার্কেটে গিয়ে চানাচুর কিনতে যাওয়া। তো নোহামসের দোকান তো গিয়ে কেক পেস্ট্রি কিনে আনা, এবার করলেও হতো না, কেক পেস্ট্রি নোহামসে গিয়ে কিনে আনা। নোহামসে খাবার এখন আমাদের সত্যি কথা বলতে একটু ওভার রেটেড মনে হয়, তাই না? নোহামসের থেকে অনেক বেটার কোয়ালিটি এখন অনেক জায়গায়। এটা খুব কন্ট্রোভার্সিয়াল। কিছু আমার যেমন বেশ কিছু জিনিস ভীষণ ভালো লাগে, যার স্বাদ ওরকমই হয়, অতটাই কড়া মিষ্টি হয়, কিছু করার নেই। তো আর সবথেকে বড় কথা, নোহামসে কিছু জিনিস সব জায়গাতেই পাবি না, মানে সব জায়গায় এখন প্রায় আর কোনো জায়গাতেই পাওয়া যাবে না। এরকম নোহামস বা এরকম দু একটা বেকারি আর রয়েছে কলকাতায় যাদের জিনিসগুলো আলাদা। এটা ভালো খেতে রে, তেল তেলে নয় একদম। একটাই ব্যাপার যেটা আমার একটু অপছন্দ, সেটা হচ্ছে ওপেন টি ব্যাগ। যাক, এবার জেনে রাখলাম, পরের বার আমরা টি ব্যাগ সঙ্গে ক্যারি করব। একটা আছে গোল্ডেন টিপস, ওটা রেখেছি সকালে, সকালে দার্জিলিং চা না খেলে। দেখি চাটা কেমন বানিয়েছে দেবস্মিতা। একটু কড়া ভাব, ভালো লাগছে। বর্ষাকালে ট্রেন জার্নির আরেকটা ব্যাপার আমার যেটা মজা লাগে, সেটা হচ্ছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়ে, কারণ আমি তো মোস্টলি ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই ট্রেনে চড়েছি। তো এই চারিদিকে বৃষ্টির জন্য প্রচুর জায়গায় সবুজ, তো প্রচণ্ড সবুজ, মানে চোখে ভয়ঙ্কর আরাম দেয়। তাছাড়া প্রচুর জল দেখা যায়, যে বিভিন্ন জমিতে জল হয়ে আছে। সেটা হয়তো জমির জন্য ভালো নয়, যারা চাষবাস করেন তাদের জন্য হয়তো ব্যাপারটা ভালো নয়, কিন্তু চোখে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর ছোটোবেলায় ম্যাক্সিমাম আমার ট্রেন জার্নি ছিল পুরুলিয়া, যেহেতু পুরুলিয়ায় আমার মামার বাড়ি। আর মোস্টলি আমরা হাওড়া চক্রধরপুরে যেতাম। তখন ওই একটা কি দুটো ট্রেন ছিল, একটা হাওড়া চক্রধরপুর রাত্রেবেলায় ছাড়তো হাওড়া থেকে, আর সকালবেলায় পুরুলিয়ায় পৌঁছে যেত। আর একটা ছিল বিকেলের দিকে পুরুলিয়া এক্সপ্রেস ছাড়তো, সেটা রাতের দিকে পুরুলিয়া পৌঁছাতো, অনেক রাত করতো। আমরা মোটামুটি রাতের ট্রেনটাতেই যেতাম হাওড়া চক্রধরপুরে, রাতে উঠতাম, ঘুমোতাম, সকালে নেমে পড়তাম। তো এই কলকাতা থেকে বেরিয়ে তখন মানে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। রাত্রেবেলা ইটঘাট কংক্রিটের শহর, সকালবেলা চোখ খুললাম আর চারিদিকে সবুজ সবুজ, চোখে কি মানে যেন কেউ একটা মোলায়ম কিছু একটা দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে, এত আরাম লাগতো। মানে এটা বলে বোঝানো খুব মুশকিল, যারা ফিল করেছেন তারা বোধহয় আমি কি বলছি বুঝতে পারছেন। তো আজকে প্রায় এই 10-12 বছর পর ট্রেনে জার্নি করতে করতে এই চারিদিকে সবুজ দেখছি, এত ভালো লাগছে, আর বারবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। আরেকটা ব্যাপার আমার মনে হচ্ছে এরপর গাড়িতে গেলে আলাদা ব্যাপার, নয়তো ফ্লাইটের চেয়ে ট্রেনেই যাবো। আমার মনে হচ্ছে ট্রেনেই যাবো। সত্যি খুব এনজয়। হ্যাঁ, আনলে মানে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, সেটা না থাকলে কোনো ব্যাপারই না। দিল্লি কলকাতার রাজধানী টাইমটাও এত কম, 17-18 ঘন্টা ধরে নিচ্ছি, শিয়ালদাহটা 18 ঘন্টা, হাওড়া রাজধানীতে বোধহয় 17 ঘন্টা সামথিং, সাম মিনিটস। তো যাই হোক 18 ঘন্টা, মানে এই বিকেলে উঠে খেতে 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 রাত হয়ে ঘুমিয়ে পড়ো, সকালে উঠে ব্রেকফাস্ট খেয়ে নেমে পড়ো। গল্পটা তো তাই। হ্যাঁ, মানে আইদার ট্রেনে করে যাও অথবা মি টু ট্রেন। ধনেখালি, ধনিয়াখালি, কতদিন ইচ্ছে ছিল এই ধনিয়াখালি আসবো ভিউয়ার্সদের কাছে। তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে ধান ক্ষেতের মাঝে। স্কুল ফুল হবে ওটা। ট্রেনে বাথরুম করাটা আমার কাছে একটু আনকমফোর্টেবল ব্যাপার আজকাল হয়েছে, সারা জীবন করে এলাম কিন্তু আজকাল একটু হয়েছে। আমি যেরকম লং জার্নি করলে যেটা করতাম,
সকালের দিকে উঠে কোনো একটা বড় জাংশন বা স্টেশন থাকে যেখানে বাথরুমগুলো পরিষ্কার করা হয়, আমি তককে থাকতাম, বাথরুম পরিষ্কার হয়ে যেতাম, টুক করে ঢুকে পড়তাম কাজকর্ম সেরে পরিষ্কার বাথরুমে। কখনো এই সমস্ত প্রবলেমও হয়নি, মানে আজকাল মনে হয়েছে। আমি 96 এ মুম্বাই গেছি ওই 2.5 দিন ধরে ট্রেনে, হ্যাঁ যথেষ্ট প্রবলেম হয়েছে। যদি কেউ নোংরা থাকে তো, মানে ম্যাক্সিমাম লোকই নোংরা থাকতো তখন ছিল সেই ট্রেন। আজকাল হ্যাঁ লোকজন তবে মানে এই সূত্রেই বলে রাখা, সেটা হচ্ছে পুরোটাই তো আমাদের দায় না। আমরা যদি ঠিক না হই তাহলে রেল লোক, তার স্টাফ, তাদেরকে বলে কি হবে? আমরা যদি একটা ভদ্র পোশাক পরে ট্রেনে উঠে সবকিছু খুব ভদ্রলোকের মতো দেখিয়ে তারপরে ওয়াশরুমটাকে গিয়ে নোংরা করে আসি, এটা আর কিছু বলার নেই। এটা তো আমাদেরকে ঠিক রাখতে হবে। আমরা নিজেরা ঠিক হলে ট্রেনের টয়লেট নিয়ে আর কারোর ওই নাক সেটকানোও থাকবে না যে ইস নোংরা থাকবে, কারণ আমরাই নোংরা। ইনফ্যাক্ট এখন ফ্লাইটের টয়লেটেরও খুব যাতা অবস্থা, হ্যাঁ, মানে ভয়ঙ্কর। মানে মেয়েদের জন্য তো খুব খারাপ অবস্থা। মানে আমার মনে হয় সবার আগে স্কুলে না ছেলেদের কিভাবে ইউরিনেট করতে হয়। বাথরুমে গিয়ে টয়লেট করতে হয়, হিজু করতে হয়, সেটা শেখানো উচিত। আর জঘন্য। এর আগে অন্যান্য লোকের ভিডিও বা অন্যান্য ট্রাভেল ব্লগ যারা পাঠান তাদের ভিডিও দেখেছি যে ফার্স্ট এসিতে, কুপেতে বা কেবিনে বেশ একটা ঘর ব্যাপার, খাবার আসছে, বসে যাচ্ছে। তো সেটা যখন এখন নিজেরা ফিল করছি, আমার তো দারুণ লাগছে। আর বেশ মানে মনে হচ্ছে আমি একটা স্পিকার এনেছি ছোট, হালকা করে চালাবো যাতে বাকিদের ডিস্টার্ব না হয়। বেশ একটা গল্প শুনতে বা বই আছে সঙ্গে, বই পড়তে যাওয়া, ধুলুনি খেতে, মানে এই মুহূর্তটা জাস্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এই মুহূর্তটা আমি ভীষণ এনজয় করছি। ও একটু কাজে ব্যস্ত, কিন্তু তাহলেও আমার মনে হয় ও ততটাই এনজয় করছে। হ্যাঁ মানে এরকম একটা কুপেতে শুধু দুজন মিলে ট্রাভেল করছি, এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, মানে বেশ এনজয় করছি। হ্যাঁ মানে হই করে অনেকে মিলে পুরো একটা হ্যাঁ, বগিতে যাচ্ছি, সেটাও একটা ভীষণ আনন্দের ব্যাপার। নতুন মানুষজনের সঙ্গে পরিচয় হয়, এটা একটু আলাদা, কিন্তু আপাতত আমরা এনজয় করছি, আমাদের ভালো লাগছে। মানে প্রথমবার বলে জানি না, প্রথমবার বলে খুবই এনজয় করছি। পরের বার হয়তো মনে হবে যে না, আরো বেশ কিছু মানুষ থাকলে ভালো হতো, তাহলে হয়তো সেকেন্ড এসিতে অনেকের সাথে কথা বলতে গল্প করতে যাওয়া যাবে। রাইট। আর এটা আরেকটা যেটা মনে হচ্ছে, এটা তো ঘরের এক্সটেনশন। হ্যাঁ মানে বাড়ি থেকে বেরিয়ে শুধু একটু মাঝে জার্নি, আর আমাদের বাড়িটা শিয়ালদা স্টেশনের খুব কাছে, ফলে জার্নিও মাঝে বিশাল হয়নি। বাড়ি থেকে বেরিয়েছি আর স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন দাঁড়িয়েছিল, এসি চলছিল, উঠে পড়েছি, পুরো সেট হয়ে গেছি। আপনাদের একটু হোয়াইট করে দেখাচ্ছি, মানে এটাকে কেন ঘর মনে হচ্ছে। দাঁড়া, দেখুন হোয়াইট করে দিলাম। এবার দেখুন জামা কাপড় টাঙানো, নিচে সুটকেস, মানে একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছি। ফার্স্ট এসিতে সমস্ত খাবার দাবার দেবে, তাও খাবার দাবার কিনে নিয়েও উঠেছি। বাড়িতে নেওয়ার মা বলছিল পরোটা করে দেবে, সেটা অনেক কষ্টে আটকেছি। তো খাবার দাবার নিয়ে আমরা খুব বেশি খাবার দাবার কিনিনি। হ্যাঁ সেটা ঠিক, এটা একটু ঝালমুড়ি, ডিম সেদ্ধ ওইগুলো হলে আরো জমে যেত। মানে ট্রেনে ওইটা না প্রচন্ড মিস করা হয়। এটা ঘটনা, ডিম সেদ্ধ উঠবে, একটু শশা কেটে উঠবে, একটু ঝালমুড়ি উঠবে। হ্যাঁ তো যাই হোক, ঠিক আছে, যেটা পাচ্ছি সেটাই দারুণ। আর সন্ধে হয়ে আসছে এবং খুব সুন্দর লাগছে, এই হালকা একটা ব্লুইশ কুল একটা আলো, অপূর্ব লাগছে। এই সময় বাইরেটা যেন বেশি ভালো লাগে দেখতে। এই ট্রেনে যেতে বা যে কোনো জায়গায়, মানে গাড়িতেও যখন আমরা রোড ট্রিপ করি, যখন সন্ধে নেমে আসে, ওই ট্রানজিশন পিরিয়ডটা এত সুন্দর লাগে। রেল কোয়ার্টার। না রেল কোয়ার্টার, দুর্গাপুর প্ল্যান্টই হবে। yes. আর বর্ষাকালে তো আকাশটা আরো সুন্দর হয়ে থাকে, কখনো একদম নানা রকম রঙের খেলা আকাশে। আর এখন যেমন একটা গ্রেইশ ব্লুইশ, এটা অদ্ভুত, একটু মন খারাপ করাও হয়তো অনেকের মনে হতে পারে, সেরকম একটা ওয়েদার হয়ে আছে। আকাশের রংটা মনে হচ্ছে কেউ সেই আমরা ছোটবেলায় যখন জল তুলি দিয়ে রং করতাম না, ওরকম মনে হচ্ছে না? কেউ তুলি জল রঙে রং করে দিয়েছে আকাশটা। আর বর্ষার আকাশ হয়ও অদ্ভুত সুন্দর হয়, তাই না? একদম। এই ছোটো ছোটো লেভেল ক্রসিংগুলো যখন পেরোয়, মানে দেবস্মিতার সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয়েছিল, তখন এমনি কথা বলতে একদিন বলেছিলাম যে আমি যখন ট্রেনে করে যাই, এই রেল লাইনের দুধারে যে বাড়িগুলো দেখা যায়,
সেগুলো দেখতে দেখতে মনে হয় যে এখানে তো আমার মানে এখানে যারা থাকে তারা কি করে, আমার বয়সী যারা ছেলে মেয়ে, নিশ্চয়ই সেরকম বয়সী ছেলে মেয়েও থাকে, তারা কিভাবে সারা দিনটা কাটায়। দেবস্মিতা বলেছিল যে আমারও ঠিক একই রকম মনে হয়, যে কারণে জানলার ধারে, ট্রেনের জানলার ধারে ঘন্টার পর ঘন্টা বসে আমরা কাটিয়ে দিতে পারি। তো অনেক দিন পরে, অনেক বছর পরে দুজনে মিলে এইভাবে ট্রাভেল করছি। হ্যাঁ, মানে কুপের এটা একটা ব্যাপার যে একটা নিজস্ব স্পেস নিয়ে ট্রাভেল করা, সেটাও তো এক ধরনের আনন্দ। এখন বিকেলটা শুরু হলো বাংলায়, রাতের কিছুটা সময় কাটবে ঝাড়খণ্ড আর বিহারের মধ্যে। আর কাল সকালে যখন ঘুম থেকে উঠব তখন উত্তরপ্রদেশের অনেকটা অংশই পেরিয়ে গেছি। তো সামনে শুধু প্রায় 1450 কিলোমিটারের রেলওয়ে লাইন আর ছোটোবেলা থেকে শুনে আসা খুব পরিচিত ট্রেনের চাকার আর লাইনের আওয়াজ। এই দুর্গাপুর স্টেশনে ঢুকলাম। হ্যাঁ, কি দিয়ে গেল এটা? এটা দিয়ে গেছে স্যুপ, কিন্তু আমরা স্যুপ খাবো না। আর এটা করে ব্রেড স্টিকও আছে, এটা খুলবো না বলে দেখাতে পারলাম না, কারণ আমরা খাবো চা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কি স্যুপ না স্যুপ? আচ্ছা, স্যুপ। রেডি টু। আচ্ছা ওকে, এখন এলো স্যুপ দিয়ে দিই। ঠিক আছে, স্যুপটা দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার বর্ধমানে। বর্ধমানে কোথায়? রাজবাড়ি। আপনার? আমাদের তো কলকাতায়। ওর বাবা বর্ধমানে চাকরি করে। চাকরি বর্ধমান ইউনিভার্সিটিতে। ও সামনেই তো, আমার বাড়ির সামনেই তো, ও বিএমসি পাশেই। আচ্ছা, রাজবাড়ি বর্ধমান থেকে মিনিট 10 মিনিট লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গেছি বহুবার। হ্যাঁ, আমাদের বন্ধুও থাকে কাছেই। হ্যাঁ, আর ছোটবেলাতেই যেতাম, বাবা যখন ইউনিভার্সিটিতে ছিল। হ্যাঁ, বর্ধমান তো ওই তো রাজবাড়ি, রাজকলেজ সব কিছু কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গরম গরম স্যুপ দিয়ে গেছে, তার সঙ্গে ব্রেড স্টিক্স। আমরা ভেবেছিলাম চা খাবো, তাই গরম জল নিয়েছি, কিন্তু স্যুপটা দেখে বেশ লোভনীয় লাগছে, তাই চা এখন ক্যান্সেল, এখন আগে স্যুপটা খাই। আমারও স্যুপ খেতে ইচ্ছা করছে। তো এর মধ্যে এখন কটা বাজে? এখন বাজে 7টা। এর মধ্যে অলরেডি একবার টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আরেকবার ক্যাটন চলছে। এই না হলে ট্রেন জার্নি। তোরটা আমি খেয়ে নিলাম, আমারটা তুই খেয়ে নিস। আরেকটা করে দুটো করে নিই। বাবারা এমনি কানেক্ট করতে হচ্ছে, লেটেস্ট গেছিল। বেরিয়ে গেছিস? এটা সেকেন্ড টাইম। টিফিন খাওয়া হয়ে গেছে, উঠতে না উঠতেই স্যান্ডউইচ, খাস্তা কচুরি। ওই জন্যই ও ব্রেড স্টিক্সটা দারুণ, ব্রেড স্টিকটা দারুণ খেতে, স্যুপটাও দারুণ। স্যুপটা জম্পেস খেতে, স্যুপটা মানে রিয়েলি দারুণ খেতে, মানে আমি এতটা ভালোভাবে এক্সপেক্ট করিনি। মানে গলাটা পুরো ছেড়ে গেল। একদম। জিঞ্জার, গার্লিক, জিঞ্জার, গার্লিক, সয়া সস সব দেওয়া, কিছু মশলা আছে যে কারণে। ব্ল্যাক পেপার আছে। হ্যাঁ, ওই আমরা অনেকটা কাড়া খাই না, সেরকম বলছে, মানে গলাটায় খুব আরাম লাগছে। এবং আমার মনে হচ্ছে কিছু হার্বস টাইপেরও আছে, সেটা স্প্রিং অনিয়ন ফানিয়ন গোছের কিছু একটা আছে, হ্যাঁ, কিছু একটা মিক্স ইউজ করেছে ওরা মশলা, এবং সয়া সসও আছে, সব মিলিয়ে ব্যাপক টেস্টি। আমরা যেটুকু জানি যে ফার্স্ট এসির ক্যান্টিন কিন্তু, কিচেন কিন্তু আলাদা। যে সেকেন্ড এসি বা থার্ড এসি বা স্লিপার ক্লাসে যে ধরনের যে খাবার যায় তার প্যান্ট্রি আর ফার্স্ট এসির প্যান্ট্রি কিন্তু আলাদা, ফলে খাবার কোয়ালিটিও আমার মনে হচ্ছে আলাদা। টিকিটের সঙ্গেই অবশ্যই এই খাবার দাবারের খরচ সমস্ত কিছু ধরা আছে। আমাকে একজন বলল যে টিকিট কাটার সময় নাকি এই আমি খাবো কি খাবো না সেই ব্যাপারটা চুজ করা যায়, সেই চুজ করার অপশান আছে। যদি আমি খাবার নেব না বলে চুজ করি তাহলে নাকি টিকিটের দামটা কম হয়, কিন্তু আমি সেটা আইদার খেয়াল করিনি বা আমার কাছে সেই অপশানটা আসেনি যখন আমি টিকিট কাটছিলাম। যাই হোক, অপশানটা থাকলেও আমি অবভিয়াসলি খাওয়া দাওয়াটাই নিতাম। দার্জিলিং, সিকিম বা একটু অফবিট পাহাড়ি জায়গায় গেলে ওদের স্যুপে না কিছু এক ধরনের টেস্ট থাকে, আমি সেই টেস্টটা, সেই ফ্লেভারটা এখানে পাচ্ছি। মানে অনেক দিন পরে আমি এই ধরনের একটা ফ্লেভার পেলাম। দমদার করে দিয়েছে। এটা
ব্ল্যাক পেপার তবে হ্যাঁ ঝাঁঝটা সাংঘাতিক, বেশ ঝালও, কিন্তু ভাল লাগছে খেতে। সঙ্গে এই ভারকার বাটারও দিয়েছে। ভেরকা না ভারকা? বারকা, কেউ রেডকা বলে, বারকা বেশি। ভারকা পেস্টুরাইজড বাটার। এখন বাজে 7:15, আমরা আসানসোল স্টেশনে ঢুকে পড়লাম। প্ল্যাটফর্মটা ওই দিকে পড়েছে। আর আপনারা তো জানেন দুর্গাপুর, আসানসোল এই অঞ্চলটা দীর্ঘদিন ধরেই কয়লা, স্টিল, ইঞ্জিনিয়ারিং আর হেভি ইন্ডাস্ট্রির জন্য পরিচিত। এখন 7:15 বাজে, আমরা আসানসোল স্টেশনে এসে পৌঁছলাম। এবার সামনেই আসবে বরাকর নদী, আর নদী পেরোলেই আমরা ঢুকে পড়ব ঝাড়খণ্ড। নদীটাই হচ্ছে বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার। আমি পুরো এলিয়ে গেছি, বেশ বালিশ টালিশ নামিয়ে। আহা, এই দুলুনিতে কি যে ভালো ঘুম হয়। হ্যাঁ, আমারও ট্রেনের দুলুনিতে কিন্তু দারুণ ঘুম আসে। আর এই বাইরে দেখতে দেখতে মানে এখনো পর্যন্ত তো অন্ধকারে কিছু হলো না, এরপরে জানি না। আমার তো মনে হয় না ধানবাদ অবধি অন্ধকার কিছু হবে, কারণ দুদিকেই কিছু না কিছু কলকারখানা এবং যথেষ্ট আলো, বাইরেটা দেখাই যাচ্ছে ভালো। তাহলে তুই কালকে সকালে উঠে পূর্ণিমার রাত্রে ট্রেনের জার্নির একটা রচনা লিখে ফেলবি। কেন লিখবো? পূর্ণিমা রাত নয়। মন থেকে লিখবি, তোকে অ্যাকচুয়াল ঘটনা লিখতে বলেছি। না, আমি মন থেকে লিখবো না, আমি যেটা এক্সপিরিয়েন্স করবো সেটা লিখবো। ভেরি নাইস। এই নীল লাইট জ্বলছে, আর বাইরেও যখন করিডোরটায় আসছিলাম, করিডোরে যদিও লাইট আছে, আমার হঠাৎ করে সোনার কেল্লায় যখন ফেলুদারা যাচ্ছিল, ট্রেন জার্নি করছিল, লালমোহনবাবু রামদেওরা ট্রেন ধরে, এখন এই কূপের লাইটটা ঠিক ওই ফেলুদা মানে সোনার কেল্লার ওই দৃশ্যটার মতো বেশ, যেখানে ওরা রামদেওরা থেকে ট্রেন ধরে জয়সালমীর যাবে বলে রাত্রিবেলা, আর কাবু মুখার্জি ছদ্মবেশে ফেলুদাকে নিধন করবে বলে আসে। তো সেই বগিতে উঠেই তোপসে লাইট জ্বালায়, দেখে লাইট নেই, তখন ফেলুদা বলে আচ্ছা এই তো ওই নাইট ল্যাম্প মতো ছিল সেটা জ্বলছে। ফেলুদা বলে যে এতেই কাজ চলে যাবে রাত্রিটুকু। তো আজকে এই কূপের আবহাওয়াটা, লাইটিংটা ওরকম হয়ে আছে। এক্স্যাক্টলি, পারলে আবার সবাই ওই দৃশ্যটা দেখে নেবেন। মানে সোনার কেল্লা তো যতবার দেখা যায় কি বলবো, প্রত্যেকবারই নতুন। সীতারামপুর জংশন। এই আমরা সীতারামপুরে ঢুকলাম। কি বলছিলি? সীতারামপুর ওই স্মৃতিতে আছে, যদি ভুল না করে ব্ল্যাকে আসতাম, এসে আমরা সীতারামপুরে নামতাম, নেমে বাস বা কিছু ধরে যাওয়া হতো নিয়ামতপুর। নিয়ামতপুরে কি করতে যেতিস? নিয়ামতপুর পিসির বাড়ি। ব্ল্যাক ডায়মন্ডে আমরা সীতারামপুরেই নামতাম। এই পিছনে যে রাস্তাটা গেল, আমার মনে হচ্ছে ওটা দিয়ে তোরা যেতিস। জানি না কিসে করে যেতিস? নামতাম, তখন মিনি বাসের মতো বাস সার্ভিস ছিল, ছোট ছোট মানে বাসই, অনেকটা মিনি বাসের সাইজের। সে বাসে করে যেতাম। 1-2বার হয়েছে, দাদা বিয়ের সময় যখন এসেছি গাড়ি তো তখন নেওয়া হতো, তো ওই গাড়ি এসে নিয়ে গেছে। 8:06 ধানবাদ ঢুকছে। একটাও লোক নেই। না, আছে লোক, একেবারে নেই তা নয়। ধানবাদ আগে সেই বগি খোঁজার কি ঝামেলা ছিল, তখন তো এরকম এত তাও লেখা থাকতো। ছোটবেলায় সে বইতে পড়তাম না, ইন্ডিয়ার কয়লা ক্যাপিটাল ধানবাদ। হ্যাঁ, লোকজন আছে। ধানবাদ শিয়ালদা থেকে প্রায় 266 কিলোমিটার পেরিয়ে এলাম। ধানবাদ শুনলেই যে জিনিসটার কথা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে কোল, কয়লা। ধানবাদ আর তার আশেপাশের ঝরিয়া কোলফিল্ড ভারতের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়লা উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। টাটা, সাবধানে যাস, ঠিক আছে? টাটা। ধানবাদে 5 মিনিট দাঁড়াবে বললো, কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়ালো।
প্রায় আধ ঘন্টা দাঁড়ালো বোধহয়। আমাদের কূপে পড়েছে এটা কার ছবি? আচ্ছা, এখানে একটা তাও ভালো রবীন্দ্রনাথ আছেন, এখনো বাতিল হয়ে যায়নি। এটা আবার মির্জা গালিবের ছবি। কে আবার পুরো কম্পার্টমেন্টটা জুড়েই নানা রকম হিস্টোরিক্যাল ইভেন্টস লেখা আছে। এখানে আবার নিউ মার্কেট নিয়ে লেখা। পুরো কম্পার্টমেন্টটা জুড়ে দেখ নানা রকম হিস্টোরিক্যাল ইভেন্ট সমস্ত লেখা আছে। সেটাই তো মা বললো, পড়তে পড়তে যাবি। শুধু ওটাই নয়, এটাও তো। এটা দিয়ে দেখ না কি সুন্দর ইনফরমেশনটা, যে আমাদের কূপেতে যেটা, যে ইন্ডিয়ান মিউজিয়াম কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, এবং প্রথমে সেটা ইয়ে ছিল, কি ছিল, এশিয়াটিক সোসাইটির ভেতরে ছিল, তারপরে শহীদ মিনার কলকাতার অরিজিনালি যেটা পরিচিত ছিল অক্টারডোনি মনুমেন্ট। দ্য টেল অফ টু ক্যাপিটালস, কলকাতা আর দিল্লি। এখন বাজে 9:45। এই খাবার দিয়ে গেল, দেখা যাক কি খাবার আছে। আমরা একটা ভেজ আর একটা নন ভেজ অর্ডার করেছিলাম, আর নন ভেজে দিতে বলেছিলাম চিকেন, আর ডিমের অপশান ছিল, আমরা চিকেন দিতে বলেছি। আর রুটি এবং রাইস দুটোরই অপশান থাকে, আমরা রুটি দিতে বলেছি। আর ভেজে বোধহয় দেখা যাক কি কি সবজি টবজি আছে। ভেজে সবই সেম, শুধু চিকেনের বদলে পনির। ও, আর আমরা এই জন্য এটা নিয়েছি, তার কারণ আমরা ওই পনির আর চিকেন শেয়ার করে খাবো বলে। তো খুলি, খাই, তারপর দিচ্ছি ফিডব্যাক। গরম গরম রুটি, এটা তো পনির, ডালটা দেখেই খুব ভালো লাগছে। এটা একটা ভেজ, মিক্স ভেজ, আলু গাজর মটর ফটর দিয়ে। মিক্স ভেজটা কিন্তু দেখতে ভালোই লাগছে। দেবস্মিতা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ডালটা কেমন বললি? দারুণ। আর আমার আছে এই চিকেন, বাকি সব সেম। কাঁচা লঙ্কা হলেও জমে যেত। হ্যাঁ, একটু পেঁয়াজ পাওয়া যাবে? পেঁয়াজ আর লঙ্কা একটু দিয়ে। হ্যাঁ, মনে হলো প্লেটটা একটু সাজিয়ে দেখাই। গরম গরম রুটি, পনিরের তরকারি, চিকেন আর একটা মিক্সড ভেজ। এছাড়া ডাল তো আছেই, দইও আছে। ডালটা খেলাম, অসাধারণ। ডালটা কি পুরু, মানে একেবারেই জল জল নয়। ধনেপাতা দিয়েছে না? ধনেপাতা, টমেটো, জিরে। হুম। আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেয়েছিলাম, সেটাও পেয়ে গেছি। ডালটা রিপিট করতে বললাম, আর পনিরটা রুটি হয়ে যাবে, রুটি আর প্রয়োজন হবে না, নয়তো গরম গরম ওরা রুটিও করে দিত। ফার্স্ট ডিশের এটা একটা অ্যাডভান্টেজ। দেবস্মিতা এখানেও ঘর সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন আমাদের বিছানা করা। কি দায় পড়ে, কারণ আরেকজন করছে না, তাই তুই এত ভালো করিস, কি করা যাবে। না, আমি হেল্প করছি, দাঁড়া। একজনের এক একটা, দুটো করে চাদর, একটা করে হ্যান্ড টাওয়েল। এই বিছানা করা হয়ে গেছে। ওরা একটা দুটো চাদর দেয়, একটা বিছানায় পাতার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। কি লেখা এটা? ওয়েলস্পান লিভিং লিমিটেড। আর এই একটা গায়ে দেওয়ার কম্বল মতো দেয়, বালিশ আছে, একটা হ্যান্ড টাওয়েল আছে সবারই, মানে দুজনের দুটো হ্যান্ড টাওয়েল, মানে দু সেট করে বেডিং এর ব্যাপার। তবে আমারও একটা কম্বল, দুটো চাদর, একটা বালিশ। এবার হচ্ছে যেটা সেকেন্ড এসিতে থাকে না, এসিতে, থার্ড এসিতে, সেটা হচ্ছে একটু সিনিয়রদের ওঠার সুবিধার জন্য এখানে পাদানি মতো করা আছে, সিঁড়ি মতো করা আছে। এখানে একটা আয়না আছে, হ্যাঙ্গারগুলো আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, এই মাথার উপরে এরকম লাইট আছে, ও এখানেও আছে রিডিং লাইট, সেমই ওই। হ্যাঁ, আর এখানে একটা ফোল্ডিং এ ছোট্ট টেবিল মতো আছে। আর এটা বেশ নরম মতো, মানে একটা খুব শক্ত কাঠ নয়, ফলে আমি পাটা তুলেও এটা এখানে বসে আছি। আর এই দুটো এরকম টেবিল, এগুলো বাইরে রাখা থাকে তো খাবার দাবার দেওয়ার জন্য। ওরা যখন খাবার দেয় তখন এটা নিয়ে আসে। তো আমরা বললাম যে এটা এখানেই থাক, আমাদের জিনিসপত্র রাখতেও সুবিধা হচ্ছে। প্লাগ পয়েন্ট তো আছেই, ওপরের জন্য যিনি শোবেন তার জন্য একটা, নিচের জন্য একটা। আমি যেরকম মাল্টি পয়েন্ট, এই প্লাগ পয়েন্টওয়ালা এই বোর্ডগুলো ক্যারি করি,
লাগিয়ে দিয়েছি, আর নাইট লাইট আছে, আর কলিং বেল আছে। আপনি বেল টিপলেই লোক চলে আসবে আপনাকে হেল্প করার জন্য। আমরা চাদর ফাদর পাচ্ছিলাম, দেবস্মিতার দুটো চাদরে, একটা চাদরে নানা রকম স্পট ছিল, তো আমরা ডেকে পাঠালাম একজনকে চাদরটা চেঞ্জ করার জন্য। উনি আরেকটা চাদর আনবে, সেটাতেও নোংরা লাল লাল ছোপ। তারপর আবার একটা ফ্রেশ একেবারে প্যাকেট নিয়ে এলো, সেটার ভেতর যে চাদরটা ছিল পরিষ্কার নিয়ে নিলাম। তো উনি সেটাই বলছিলেন যে ট্রেন তো, রেল তো যা পরিষ্কার করে ধুয়ে মুছে দিচ্ছে, কিন্তু লোকজন যদি নোংরা, লোকজনের যদি সেই সেন্সগুলো না থাকে, সিভিক সেন্স না থাকে, যেটা আমরা এখন বলার অপেক্ষা রাখে না যে ভারতীয় ইন্ডিয়ানদের সিভিক সেন্সের যা তা অবস্থা। বলছি এই সাদা এরকম চাদর, এখানে খাবারের তরকারি ফেলে দিচ্ছে, গুটকা খেয়ে মুখ মুছে দিচ্ছে, গুটকা ফেলে দিচ্ছে, তো এইগুলো কি করে আপনি ধোবেন? তারপর মানে আমি আর রেকর্ড করলাম না, কারণ ওনাকে রেকর্ড করলে ওনারই চাকরি নিয়ে টানাটানি। যে এবার কেউ একটা কমপ্লেন করে দেবে, 1 মাস বা 2 মাসের জন্য এদের, এটা তো কন্ট্রাকচুয়াল, এদের সাসপেন্ড করে দেবে। তারপর টাকা পয়সা তো বাড়ায় না, কোনো সুযোগ সুবিধা নেই, ছেড়েই দিন। বললো যে ওদের নাকি খাবারও দেয় না, মানে নিজেদের খাবার নিয়ে উঠতে হয়। সুপারভাইজার যে তারা খাবার টাবার নিয়ে ওঠে, বা স্টাফদের নাকি খাবার, হ্যাঁ ইনি হচ্ছেন ক্লিনিং স্টাফ, তো ক্লিনিং স্টাফদের নাকি খাবার দেওয়া হয় না। তারপর বলছে যে মানে হয়তো 20 লিটার ফিনাইল ওদের সই করাচ্ছে, 20 লিটার বা 40 লিটার ফিনাইল বলে, কিন্তু ওদের হাতে দিচ্ছে 5 লিটার বা 10 লিটার ফিনাইল। কিছু বললে বলছে কাজ করতে হয় করো, নয়তো ভাগিয়ে দেবো। উনি সেটাই বলছিলেন যে একটা সরকার যায় আর একটা সরকার আসে, কিন্তু সিস্টেমে তো এই ধরনের করাপ্টেড লোকগুলো চিরকাল রয়ে যাবে। ফলে করাপশান, মানে আমরাই যদি এত খারাপ হই তো কি হবে দেশটার? করাপশানের কি করে সরাবো? হ্যাঁ মানে এগুলো খুব বিতর্কিত বিষয় হয়ে যায় কথা বললে, কিন্তু হলেও কিছু করার নেই, কারণ এখন অবস্থাটা খুব খারাপ জায়গায় পৌঁছেছে। এবং ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সিচুয়েশন। আর শুধু লঙ্কায় যারা আছে তারা নয়, তার নিচেও যারা আছে, আমরাই তো করাপ্টেড না? এক্স্যাক্টলি, সিস্টেমের যে লোকজনগুলো আছে তারাও কম করাপ্টেড নয়। এবং আমি তো বলছি আমরাও, মানে এর মধ্যে আমরাও, হ্যাঁ, কারণ আমরা নিজেদের মানে এটা জ্ঞান দেওয়ার মতো ভাববেন না, কিন্তু এই যে আমরা বেশিরভাগ মানুষই তো আমরা বলি না, আমরা পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কোনো রকম কমেন্ট করব না, কথা বলবো না। আমি যে কাজটা করি সেটা তো তার সঙ্গে ডিরেক্ট পলিটিক্সের কোনো যোগ নেই, কিন্তু এই অ্যাপলিটিক্যাল থাকাটাও হচ্ছে একটা পলিটিক্যাল স্টান্স। তো বুঝুন না, অ্যাপলিটিক্যাল থাকলে এই হবে, তাই না? একদম, মানে এক্সপ্লয়টেশন হতেই থাকবে বিভিন্ন ভাবে, বিভিন্ন স্তরে, বিভিন্ন রূপে। আপনি একভাবে এক্সপ্লয়েটেড হবেন, আমি একভাবে হব, যিনি সুইপিং এর কাজ করছেন তিনি আরেকভাবে হবেন, কিন্তু আমরা সেটাই হব। এবং আমরা হয়তো সুযোগ পেলে আরেকজনকে এরকমভাবেই এক্সপ্লয়েট করব। সেই কারণেই সেখানেই হচ্ছে মেন গোলায় গলদ, যাকে বলে গোড়ায় গলদ। যাই হোক, প্রচুর জ্ঞানের কথা হয়ে যাচ্ছে, বিছানাপত্র হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটা কেমন হলো? খাওয়া দাওয়াটা বেশ ভালো। একটা একটু খুব থেকে গেল, সেটা হচ্ছে যে রুটির পরে একটু মিষ্টি হলে ভালো হয়। ওরা মিষ্টি দিয়েছিল, আইসক্রিম দিয়েছিল, মিষ্টি মানে বলতে গেলে আইসক্রিম। ফলে আইসক্রিম আমরা দুজনে, আমার গলা ব্যথা ও ডায়াবেটিক, বলে খাওয়া হবে না। আমি জিজ্ঞেস করলাম মিষ্টি আর কিছু হবে কিনা, ওদের কাছে যদিও শনপাপড়ি ছিল, আমি নিলাম না, সেটাও একটা ঘটনা। কিন্তু ওভারঅল যে খাবারের সঙ্গে একটা মিষ্টি সেটা নেই, মানে একটা কোনো, আমি দু একটা ব্লগে যেমন দেখেছিলাম ওই গোলাপ জামুন বা এরকম। তাই? আর কলকাতার রাজধানীতে, মানে কলকাতা থেকে দিল্লি যাচ্ছে রাজধানী, সুতরাং ওখানে ছানার মিষ্টি মানে একটা করে রসগোল্লা দেওয়াই যায়, এটা আমাদের একটু দাবি বাঙালি হিসেবে, তো বিশেষ করে যে কলকাতা থেকে যখন যাচ্ছে একটা করে রসগোল্লা দেওয়াই যায় ওই আইসক্রিমের বদলে। রান্না বান্না বেশ ভালো ছিল, ডালটা তো দারুণ ছিল। একটা কি যে, ও রুটিটা আসলে আমাদের অঞ্জু এত ভালো রুটি বানায়, দেবস্মিতাও এত পাতলা ভালো রুটি বানায়, বা ইনফ্যাক্ট আমাদের ট্যাংরার বাড়িতেও খুবই ভালো পাতলা রুটি বানানো হয়। এই রুটিটা আমার একটু মানে ওই পাতলা রুটি খেতে খেতে এটা একটু মোটা লাগলো। হ্যাঁ, তো এটা হচ্ছে জোর করে খুদ বার করার জন্য খুদ বার করছি, আদারওয়াইজ খাবার দাবার খুব ভালো। মাংসটা যেরকম একটু রিচ হয়তো হয়, মানে ওটা আমি খাই না, কিন্তু খাবারটা ঠিকঠাকই, একটু টেস্ট করলাম যখন আমি। পনিরটা ডিসেন্ট ছিল, পনিরের সঙ্গে ক্যাপসিকাম দেওয়া ছিল, মিক্সড ভেজটা ঝাল ছিল। আর যখন বাচ্চাদের খাওয়ার জন্য একটু ডিফিকাল্ট, ডালটা খুবই হালকা, অসাধারণ, ধনেপাতা দিয়ে বানানো।
আর আপনাদের যদি পেঁয়াজ লঙ্কা বা এই ধরনের এক্সট্রা কিছু দরকার হয়, আপনারা বললে যখন ওরা খাবার দিয়ে দিতে আসবে তখনই বলে দেবেন, তাহলে আর খেতে খেতে ওয়েট করতে হবে না, কারণ ওরা তো অনেকজনকে খাবার সার্ভ করে। হ্যাঁ মানে যখন অর্ডার মানে এসে কনফার্ম করে যে ভেজ নন ভেজ কি ব্যাপার, হুম। তখন বলে দিলে বেস্ট, Best. তখন একদম খাবারের সঙ্গে ফ্রেশ কেটে চলে আসবে। হ্যাঁ। ওটা আমাদের ভুল হচ্ছে, আমরা একটু পরে বলেছি। রাইট। কালকে ব্রেকফাস্টে দেখি কি হয়। এখনো পর্যন্ত আমাদের অভিজ্ঞতা খুব ভালো, মানে আমরা দুর্দান্ত এনজয় করছি। মনে হচ্ছে ক্যামেরা অন করছি না, ক্যামেরা অন করে কথা বলতেও খুব একটা ইচ্ছা করছে না। যতক্ষণ দিনের আলো ছিল, আকাশে আলো ছিল, আমরা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম। আর ইনফ্যাক্ট বোধহয় আলো পড়ার পরেও ধানবাদ অবধি মোটামুটি হ্যাঁ যেরকম বাইরে ঝকমক করছিল দেখতে দেখতেই কেটেছে। রাইট, একটা টানা ঘুম দেবো, আপনাদের সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে। একদম। এই আমি ল্যাপটপে কিছু ফুটেজ কপি করছি। দেবস্মিতা অলরেডি শুয়ে পড়েছে। দেবস্মিতা বেশ ভালো, হ্যাঁ টাকা কিরে, ইয়েস, ভালোই তো ঘুম দিচ্ছিস। হ্যাঁ অলরেডি দেখ ঘুম হয়ে গেছে। ওটা ঘুম বলো না, বলে পাওয়ার ন্যাপ, ও only for 5 minutes, 5 to 10 minutes। এখন হচ্ছে ঘুম, এই দুলুনিতে ওর ঘুমোনো হবে। হ্যাঁ মানে অনেকের বোধহয়, আমি জানি না, অনেকে বলে ট্রেনের দুলুনিতে নাকি তাদের ঘুমোতে অসুবিধা হয়। আমার এবং দেবস্মিতার কিন্তু ট্রেনের দুলুনিতে হেভি ঘুম হয়। এখন কটা বাজে? 10:54। 10:54, গয়া জাংশনে ঢুকছে এখন। শিয়ালদা থেকে প্রায় 464 কিলোমিটার চলে এসেছি। আপনারা তো জানেনই যে গয়া হিন্দু ধর্মের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, আর বোধগয়াও এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, যেখানে সিদ্ধার্থ গৌতম বোধিবৃক্ষের তলায় বসে বোধজ্ঞান লাভ করেছিলেন, মানে বুদ্ধ হয়েছিলেন। কত লোক বসে আছে, কত ট্রেনের জন্য হয়তো, তাই না? এত ভোরবেলার ট্রেন ধরবে। ভোরবেলা বা মাঝরাতেও তো হতে পারে। এরপরে আর মাত্র 2টো স্টেশনে রাজধানী দাঁড়াবে। রাত 1:15 নাগাদ মুঘলসরাই, আর ভোর রাতে 5:15 নাগাদ কানপুর, তারপরে সোজা নিউ দিল্লি। গয়াতেও দেখলাম বেশ কয়েকজন উঠলো, দুজন প্যাসেঞ্জার উঠলো গয়া থেকে, আর বেশ কিছু লোক নামলো। রাত 11টা বাজে, কত প্যাসেঞ্জার বসে আছে স্টেশনে, এই একটা ব্যাপার। কত রকম মানুষজন দেখা যায়, কত রকম অ্যাক্টিভিটি দেখা যায়। এখন 1:15 বাজে, আমরা মুঘলসরাই স্টেশনে ঢুকছি। যদিও এই স্টেশনটার নাম এখন চেঞ্জ হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। তো আমি জানতাম না ভদ্রলোক কে, তো আমি গুগলে সার্চ করে দেখছিলাম যে উনি কে ছিলেন। তো উনি কোনো স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেও উনি পার্টিসিপেট করেননি। উনি একটি পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট ছিলেন এবং ভারতবর্ষের একটি ইনফ্লুয়েন্সিয়াল সংগঠন তার আজীবন প্রচারক ছিলেন। তো একবার যখন উনি লখনৌ থেকে পাটনা ট্রেনে ট্রাভেল করছিলেন, তখন এই স্টেশনে ওনাকে মার্ডার করা হয়। ওনার ডেড বডি পাওয়া যায় এই স্টেশনে রেলওয়ে ট্র্যাকে। তাই ইন্ডিয়ান গভর্নমেন্টের মনে হয়েছিল যে মুঘলসরাইয়ের নাম চেঞ্জ করে ওনার নামে রাখা উচিত। তো এই হচ্ছে এই স্টেশনের নাম পরিবর্তনের গপ্প। এই ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তাই আপাতত এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর যেখানেই ঘুরতে যাবেন জায়গাটা নোংরা করে আসবেন না। নমস্কার।